জুলাই আগস্ট গত বছরের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে এই অনুষ্ঠান অত্যন্ত বেদনাবিধুর এবং শোকাবহ। এতক্ষণ আমরা সেই সমস্ত পরিবারের সদস্যদের মুখ থেকে তাদের সেই বুক ফাটা আর্তনাদের কথাগুলো শুনছি। আমাদেরকে 1 বছর অতিক্রম করছে জুলাই গণ অভ্যুত্থানে। আমাদের এই 1 বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু, এটা কিন্তু সাধারণ মানুষ আজ বিচার করছে। আমরা তাদের বিচারটা যদি উপলব্ধি করতে পারি, কারণ সাধারণ মানুষ তো কোনো এজলাসে বিচার করে না, তাদের মনে মনে সে বিচারটা করে। এটাকে উপলব্ধি করতে হয় রাজনীতিবিদদেরকে, সুশীল সমাজকে এবং সমাজে যারা নেতৃত্ব দেন তাদেরকে। এই উপলব্ধি করার, বিচারটা বোঝার যদি সক্ষমতা থাকলে তাহলেই আমরা বুঝতে পারব যে কতটুকু শহীদদের প্রতি সুবিচার হচ্ছে। সভার সভাপতি, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী শফু উপস্থিত রয়েছেন। এদেশের এক বরেণ্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং অত্যন্ত সজ্জন মানুষ ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা কলেজের সাবেক ভিপি বৃন্দ, জিএস বৃন্দ এবং ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র বন্ধুরা, আপনারা সউদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠান করছেন, যেটি অত্যন্ত, আমি মনে করি খুব জরুরি এই অনুষ্ঠানটি করা। উপস্থিত সুধীবৃন্দ, আমার তেমন কোনো এই মুহূর্তে বক্তব্য নেই। আমি প্রথমে যে কথার সূত্র ধরে বাদবাকি কথাগুলি বললাম, সে কথাটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমরা যদি গতানুগতিকভাবেই যদি যেতে থাকি, সেই চিরচেনা বাংলাদেশ, এখানে রাহাজানি হচ্ছে, খুন জখম হচ্ছে, কোনো অসহায় মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না, সমাজের মধ্যে প্রচন্ড অস্থিরতা এবং নৈরাজ্য, তাহলে তো শহীদদের যে চেতনা, সেই চেতনার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে। এই জন্য তো এই মাসুম শিশু বাচ্চারা, 5 বছরের এক পরিবারের সন্তান থেকে শুরু করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে জীবন দিল। কি অদ্ভুত দৃশ্য! এটা বাংলাদেশেই সম্ভব, কিন্তু বাংলাদেশে রাজনীতিক যারা পরিচালিত করে তারা এটা উপলব্ধি করেন কিনা আমরা জানি না, কিন্তু মানুষ এইভাবে ধেয়ে নামতে পারে। 71 তার একটা অন্যতম নিদর্শন, 90 অন্যতম নিদর্শন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরেকটি নিদর্শন। যাদের পরিবারের বাপ মায়ের কোলের মধ্যে যাদের বেড়ে ওঠার কথা, যারা পরিবারের ছায়ার নিচে স্কুলে যাবে, কলেজে যাবে,
তাদের থাকবে হাতে বই আর টিফিনের ব্যাগ, সেটা হাতে নিয়েই তারা রাজপথে নেমেছে। বাপ মায়ের কথা শুনেনি, বাপ মাও তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশে ঘটেছে, কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আমার জানা না। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। সে তার মিডিয়া দিয়ে, সে তার গণমাধ্যম দিয়ে, সাংবাদিক দিয়ে, তার পোষা বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি, আমাদেরকে আপনার নাশকতার সাথে যুক্ত করে আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। কিন্তু সমাজের আরো অনেক মানুষ কেউ সাহস করে বলেনি যে না, এরা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আপনি 2014 সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটারবিহীন নির্বাচন। আপনি 2018 সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন। আপনি 2024 সালে যে নির্বাচন করেছেন সেটা ডামি নির্বাচন। এটা বলার মতো বুদ্ধিজীবী খুব কম ছিল, সুশীল সমাজ অত্যন্ত কম ছিল। আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে, আমরা যখন কারাগারে, আমাদের ছেলেদের যখন পায়ের নখ তুলে দিচ্ছে, হাতের নখ তুলে দিচ্ছে, পুলিশের শটগানের গুলিতে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন, প্রকৌশলী বলেন, সাংবাদিক বলেন, তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি। বন্ধুরা আমার, মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো প্রায় 2.5 থেকে 3 বছর। তারপরে গৃহবন্দী করে রাখা হলো আরো 3 বছরের মতো। অথচ এই ভদ্র মহিলাকে, জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি। অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলছে। পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা, আমেরিকা, তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট সিনেট তাকে বলছে ফাইটার অফ ডেমোক্রেসি। কানাডার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে মাদার অফ ডেমোক্রেসি। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লুটেরা শুধু নিজে না, তার নিজের সন্তান, সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার দিয়ে, গায়ের জোর দিয়ে, নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি তাকে বন্দী করে রাখলেন। এই ছিল অবিচার, এই ছিল অন্যায় প্রতিষ্ঠা করেছে। কেউ কিছু করতে পারছিল না। সবাই যেন একটা আতঙ্ক, ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে আল্লাহর প্রেরিত সেই আবাবিল পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা। তাদের খুন, তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। কিন্তু আমাদেরকে তো এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে। আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে,
অনেকে ভালো আছেন, তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা জীবন দিল। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি, তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। একবার সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা, এই জন্য হানাফ, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য। একটি একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো, ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোকন না হয়, আমরা তো চাকরি করতে পারবে না। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এই জন্যই আমাদের লড়াই, এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। ইউনিভার্সিটিগুলো, বড় বড় ইউনিভার্সিটিগুলো, সেই চেতনাধারীরা, তাদের লোক হতে হবে। তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না, কোনো চাকরি হবে না। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি। এই জন্যই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিন রাত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র, সেখানে ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ স্বাধীনভাবে, কোনো ভয় ছাড়া, কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে। এটাই প্রকৃত গণতন্ত্র, এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম, এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম। সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার বোরখা পরে, নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে আপনার তারা মাঠে নামছে। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে। এই আমাদের সবাইকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। আদালত থাকবে স্বাধীন, ন্যায় বিচার করবে। কে কোন রাজনৈতিক দলের সদস্য এইটা আদালত দেখবে না। যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে, আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে। এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি বিবেচনা। আইনের শাসন, যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সোপর্দ করবে। পুলিশ
কোন ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে কাজ করবে না। পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে, তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে। যদি আবার একমাত্রিক, আবার একদলীয়, আবার অমুক যদি আমার কথা না শুনে আমার দল না করে, তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানের, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ঢাকা কলেজ হচ্ছে সকল মেধাবীদের পড়াশোনার সবচেয়ে বড় আলমা ম্যাটার। আলমা ম্যাটার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সমস্ত মেধাবী ছেলেরা এখানে আসেন সারা বাংলাদেশ থেকে। তারা আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন। তারা ব্যুরোক্র্যাট হচ্ছেন, আমলা হচ্ছেন, তারা বড় বড় আইনজীবী হয়েছেন, তারা বিভিন্ন ক্যাডারে উচ্চপদস্থ অবস্থায় আছেন। আমার সবার প্রতি অনুরোধ, সবাই অত্যন্ত ন্যায়, নিষ্ঠা, সততার সাথে কাজ করলে আমার মনে হয় এই দেশে হাসিনার মতো আর কোনো ভয়ঙ্কর ফ্যাসিস্টের জন্ম নেবে না, আবার নতুন করে কোনো ফ্যাসিস্টের উত্থান ঘটবে না। যদি প্রত্যেকে আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা যদি আইনসঙ্গতভাবে চলি, আমরা যদি একে অপরের প্রতি পরমত সহিষ্ণুতা থাকে, এই পরমত সহিষ্ণুতা নিয়ে যদি চলি, আমরা একে অপরের চিন্তাকে রেসপেক্ট করার, শ্রদ্ধা করার যদি মনোবৃত্তি তৈরি হয়, তাহলেই প্রকৃত গণতন্ত্র, চিরায়ত গণতন্ত্র টিকে থাকবে। এই বলেই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ।